মহানগর চপে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি রূপালী। এবং প্রথমেই যে খবরে নজর রাখতেই হচ্ছে, একেবারে কলকাতার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। ইতিমধ্যেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই চাল যে কাণ্ড ছিল, সেই কাণ্ডে বারবার লাগাতার হাজিরার কথা বলা হয়েছিল। দুবার এড়ানোর পর অবশেষে আজ কলকাতায় ফিরেই একেবারে ভবানী ভবনে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছি এবং একেবারে কালীঘাটের বাড়িতে প্রথমে আসেন, তারপর সেখান থেকে একেবারে ভবানী ভবনের উদ্দেশ্যে তারা সে পৌঁছে যায় এবং এই মুহূর্তে ভবানী ভবনের ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি হতে চলেছে সেই নিয়ে কিন্তু একাধিক জল্পনা কল্পনা রয়েছে। আজই কিন্তু কোর্টের তরফ থেকে তাকে 2 সপ্তাহের রক্ষা কবচ দেওয়া হয় এবং একেবারেই এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা চর্চা শুরু হয়েছে যে কি হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কারণ হাইকোর্টের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আজ সন্ধ্যে 6টার মধ্যেই তাকে হাজিরা দিতে হবে। এর আগে শারীরিক অসুস্থতা এবং তারপরে দিল্লিতে ব্যস্ত থাকার জন্য কিন্তু তিনি একেবারেই সেখানে উপস্থিত হতে পারেননি। বারবার তিনি এড়িয়ে গিয়েছেন এই হাজিরা এবং অবশেষে আজ ভবানী ভবনে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছি সেই ছবি। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার ঘেরা টোপে একেবারে চারিদিকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবানী ভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং সেখানেও কিন্তু একেবারেই জনতাদের ভিড়, জনরোষ। সেখানে একেবারে সরাসরি ছবি দেখাচ্ছি আমরা, ঢুকছেন কিভাবে ঢুকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সোজা একেবারে ভবানী ভবনের ভেতরে ঢুকে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে একেবারে ভবানী ভবন থেকে। আমাদের প্রতিনিধি রয়েছে শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, আমরা দেখলাম যে ইতিমধ্যেই ভবানী ভবনে ঢুকে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? কতটা বিশৃঙ্খলা সেখানে সৃষ্টি হয়েছে এবং কতটা নিরাপত্তা সেখানে? রূপালী, প্রশ্নটা যদি আরেকবার করো। একেবারে শঙ্খদীপ, এই মুহূর্তে আমরা দেখলাম যে ভবানী ভবনে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকে গিয়েছেন এবং সেখানে যে দেখলাম যে একেবারে নিরাপত্তার ঘেরাটোপ এবং সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিশৃঙ্খলার ছবিও আমরা দেখলাম। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? একেবারেই তাই। দেখো, হাইকোর্টে যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার একেবারে সময়সীমার 15 মিনিট আগেই কিন্তু ভবানী ভবনে ঢুকে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে কালো গাড়ি করে, তার যে কালো গাড়ি, সেই কালো গাড়ি করে ভবানী ভবনে তিনি প্রবেশ করলেন এবং তিনি আসার আগে থেকেই কিন্তু কলকাতা পুলিশ, সেন্ট্রাল ফোর্স পুরো জায়গাটা কর্ডন অফ করে রেখেছিল এবং নিরাপত্তার যাতে কোন রকম কোনো ঘাটতি না হয়। একেবারে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভবানী ভবনেই উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্খদীপ এবং সেও কিন্তু একেবারে যে খবরটা আমাদের দিল যে নিরাপত্তার ঘেরা টোপে সেখানে মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢোকানো হয় ভবানী ভবনে এবং আগের থেকেই কিন্তু ভবানী ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। একেবারে ঘড়ির কাঁটায় যখন 4:20 ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় নামলেন এবং সেখান থেকে একেবারে কালীঘাটের যে বাসভবন রয়েছেন সেখানে সরাসরি চলে যান এবং একেবারে 6টার সময় দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, কিন্তু কার্যত 15 মিনিট আগেই আবারও শেষে ভবানী ভবনে পৌঁছে যায়। এর আগে আপনাদের জানিয়ে রাখি, 2বার সিআইডির তরফ থেকে সমন জারি করা হয়েছিল, কিন্তু দুবারই, প্রথমবার শারীরিক অসুস্থতার কারণে এবং দ্বিতীয়বার দিল্লিতে ব্যস্ত থাকায়। আমরা সেই ছবি দেখাচ্ছি, ভবানীপুরে ঢুকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। ভবানী ভবনের ভেতরে ঢুকে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার যে চিরাচরিত কালো গাড়ি, সেই গাড়িতেই কার্যত তিনি ভবানী ভবনে পৌঁছলেন এবং একেবারে ঢুকে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আমরা সরাসরি দেখাবো। ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একেবারেই 2বার এড়ানোর পরে কিন্তু অবশেষে আজ সিআইডি দপ্তরে একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে পৌঁছালেন। এর আগে কিন্তু 2বার তিনি এড়িয়ে দিয়েছেন এবং এরপরে একাধিক জল্পনা কল্পনা উঠছিল যে কেন তিনি এড়াচ্ছেন। বিকেল ঠিক 4:20 বিমানবন্দরে নেমেছেন তিনি, কিছু না বলেই সেখানে গাড়িতে উঠেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যেই তাকে ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজির হতে হবে, এমনটাই কিন্তু নির্দেশনা ছিল এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ ছিল এবং সেই কলকাতা হাইকোর্টের নির্দেশনা কার্যত এড়াতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায় এবং একেবারেই তিনি পৌঁছে গেলেন ভবানী ভবনের উদ্দেশ্যে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে তবে 2 সপ্তাহের জন্য রক্ষা কবচ পেয়েছেন তিনি এবং একেবারে সেখানে বলা হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে কোনো গ্রেপ্তারি বা অন্য কোনো তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তবে এই 2 সপ্তাহে একেবারেই 24 ঘন্টার নোটিশে কিন্তু তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা যাবে, সেই দায়িত্ব কিন্তু সেই নির্দেশনা কিন্তু সিআইডি পেয়েছে এবং একেবারেই কলকাতা হাইকোর্টের আজই নির্দেশনা যে আজ সন্ধ্যে 6টার মধ্যে তাকে ভবানী ভবনে পৌঁছতে হবে এবং সেই নির্দেশনা কার্যত মেনেই ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেইখানে আমরা সেই ছবি দেখালাম। একেবারে দিল্লি থেকে আজই তিনি নামলেন কলকাতার বুকে 4:20 নেমেছেন বিমানবন্দরে এবং সেখান থেকে সোজা কালীঘাটের বাসভবনে এবং সেখান থেকে যে ভবানী ভবন রয়েছে সিআইডির দপ্তরে সেখানে সশরীরে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একেবারেই দুপুর বিকেল 4টে থেকে কিন্তু আমরা দেখেছি যে ভবানী ভবনে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে, কারণ বারবার জনরোষের মুখে পড়ছেন তৃণমূলের বিভিন্ন নেতারা এবং সেখান থেকেই কিন্তু কার্যত আগে ভাগেই নিরাপত্তার চাদরে মোড়া হয়েছিল সেই ভবানী ভবন চত্বর। সেখানে রাখা হয়েছে নিরাপত্তা রক্ষী এবং একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা গাড়িতে করে ঢুকলেন এবং সেখান থেকে ভবানী ভবনের ভেতরে যে দপ্তর রয়েছে সেই দপ্তরে ঢুকে পড়লেন। কোনো কথা কারোর সাথে বললেন না, বিমানবন্দরে নেমেও কিন্তু আমরা দেখতে পেলাম যে সেখানেও তিনি কারোর সাথে কথা বললেন না এবং ভবানী ভবন যে চত্বর রয়েছে সেখানে এসেও সোজা একেবারেই ভেতরে ঢুকে পড়লেন। আবারও আমরা আমাদের প্রতিনিধি রয়েছে শঙ্কদীপ মুখার্জি, আমরা চলে যাব শঙ্কদীপের কাছে। শঙ্কদীপ, এই মুহূর্তের আপডেট কি ছবি উঠে আসছে? হাইকোর্টের যে নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময় 15 মিনিট আগেই কিন্তু ভবানী ভবনে তিনি হাজিরা দিলেন সিআইডি দপ্তরে এবং সইজাল কাণ্ড যে বিধানসভা সইজাল কাণ্ড সেই সইজাল কাণ্ডেরই আজকে তাকে হাইকোর্টে করার নির্দেশ ছিল যে তাকে হাজিরা দিতে হবে, সেই মতো কিন্তু তিনি ভবানী ভবনে প্রবেশ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবেন আগাম বার্তা ছিল পুলিশের কাছে, সেই কারণেই কিন্তু এই যে গোটা চত্বর সেই চত্বর কিন্তু একেবারে পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়, আধা সামরিক বাহিনীকে সেখানে মোতায়েন করা হয় যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। কিন্তু তবুও দেখা গেল আলিপুর পুলিশ স্টেশনের সামনে কিন্তু একদল বিক্ষুব্ধ তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে স্লোগান শাউটিং করলেন। তবে আজকে তিনি কোনো রকম কোনো ডিম বা আমিষ জাতীয় খাবার খাননি সেটা কিন্তু দেখা গেল এবং সেখানে কিন্তু পুরো জায়গাটাই একেবারে কর্ডন করে রাখা হয়েছিল, আমাদের মিডিয়ার জন্য ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু যখন তিনি ঢুকলেন তাকে ঘুরিয়ে কিন্তু স্লোগান শাউটিং করা হলো। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বাক্য অপচয় করেননি, অর্থাৎ তার যে একেবারে বলতিবান সেই বলতিবান ছবিটা দেখা গেল এবং সেই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 4 তারিখের আগে যে সমস্ত ভাষণগুলো দিতেন যে 4 তারিখের পর ডিজে বাজবে এবং রবীন্দ্রসঙ্গীত নয় ডিজে বাজাবো, শ্মশান তৈরি করব, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে চেনা ছবি কিন্তু উধাও। এবং দিল্লি থেকে ফিরে তিনি যে একেবারে ভিজে বিড়াল হয়ে গিয়ে আজকে ভবানী ভবনে ঢুকলেন, যে ভবানী ভবনে কিন্তু এককালে সিআইডি কিন্তু তার সরকারের অধীনে ছিল, সেখানে কিন্তু যখন এই রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতায়াত করতেন সেখানে মনে হতো প্রধানমন্ত্রী যাচ্ছে। আজকে সেই রাস্তাটার চিত্র আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন শানু ঘোষকে। নর্মাল যেরকম যান চলাচল করা সম্ভব সেরকমই কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে ব্যবস্থা করা হয়েছে, যে কোনো মানুষ যাতে এখান থেকে সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণ করে যেতে পারেন সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সামান্য সাংসদ, তার যে একেবারে Z+ ক্যাটাগরি নিরাপত্তা, তার যেখানে যাবেন সেখানে 2000 পুলিশ মোতায়েন করে পুরো জায়গাটা একেবারে ঘিরে রাখা, তাকে একেবারে তার ধারে কাছে কাউকে যেতে না দেওয়া, সেই রকম কোনো চিত্র আজকে অন্তত ভবানীপুরে দেখা গেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সিভিলিয়ানের মতো সেখানে এলেন, তার যে 4 জন বডিগার্ড সেই গাড়িটিকে ঘিরে একেবারে তাকে কিন্তু এই যে ভবানী ভবনের ভেতর সেই ভেতরে নিয়ে গেল। আমি এখানকার চিত্রটা দেখাতে বলবো, এই ভবানী ভবনের যে ভেতরের চিত্রটা দেখাতে বলবো, সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকেন এবং সেখানে ঢুকে কিন্তু তিনি একেবারে যে ভবানী ভবনে ঢোকার জন্য যে প্রসেস থাকে সেই প্রসেস কিন্তু তিনি একেবারে কমপ্লিট করেন, অর্থাৎ সই করে যে কোনো মানুষকে ঢুকতে হয় সেই সই তিনি করেন এবং সই করার পরেই একেবারে তিনি ভেতরে ঢুকে যান। সেই ভেতরে ঢুকে যাওয়ার পরে ইতিমধ্যেই কিন্তু ঘড়ির কাঁটা যেটা বলছে অন্তত পক্ষে 17 মিনিট 18 মিনিটের মতো হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ভবানী ভবনের ভেতরে তিনি রয়েছেন এবং এই যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ আরো দীর্ঘায়িত হবে বলেই মনে করা হচ্ছে। বিধানসভার যে সইজাল কাণ্ড সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সাংসদ হিসেবে নাম ছিল, সেই পুরো বিষয়টা তদন্ত করছে সিআইডি। সেই সিআইডি তদন্ত সূত্রে কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবন লাগোয়া যে পার্টি অফিস সেখানেও সিআইডি টিম পৌঁছে গিয়েছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পাওয়ার পরে কিন্তু তিনি নিজেও এই একেবারে সশরীরে সিআইডি যে দফতর রয়েছে ভবানী ভবন রাজ্য পুলিশের হেডকোয়ার্টার সেখানে তিনি এসে একেবারে হাজিরা দিলেন। রূপালী,
একেবারেই সংগদেব, অর্থাৎ পালা বদলের পর কিন্তু ছবিটাও বদলে গিয়েছে। আগে যে ছবিটা দেখা যেত যে তিনি যখন রাস্তায় যেতেন তখন মনে হতো যেন প্রধানমন্ত্রী যাচ্ছেন বা কোনো হাইফাই কোনো ভিআইপি ব্যক্তিত্ব যাচ্ছে, সেই ছবিটা এবার নজরে পড়লো না। যেটা সাধারণ যে নিরাপত্তা, কারণ এর আগেও কিন্তু জনরোষের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কথা মাথায় রেখেই কার্যত যতটুকু পুলিশের নিরাপত্তা দেওয়া উচিত সেই নিরাপত্তায় দেওয়া হয়েছে। এবং একেবারে টান টান উত্তেজনা যে দেখতে পাচ্ছি আমরা একেবারে ভবানী ভবনের চত্বরে, সেখানে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্মীরা এবং অন্যান্য সকলেই রয়েছেন যে কি হতে চলেছে, কতটা দীর্ঘ হতে চলেছে এই জিজ্ঞাসাবাদ। কারণ দুবার এড়িয়েছেন এই জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশেষে যখন হাইকোর্ট রক্ষা কবচ দিল তারপরে তিনি অবশেষে সেখানে উপস্থিত হলেন এবং সেখানে এবার তিনি ভেতরে ঢুকে গিয়েছেন এবং 17-18 মিনিট হয়ে গেছে। তুমি যেমনটা জানাচ্ছিলে যে এরপরেই তিনি সেখানে ঢুকে যান এবং 17-18 মিনিট ইতিমধ্যে হয়ে গেছে এবং কতটা দীর্ঘ হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ শঙ্খদীপ। এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গ থেকেই শুরু হলো নতুন অর্থনৈতিক সমীকরণের খোঁজ। রাজ্য বাজেটের আগে শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ মাথায় রেখেই উত্তরবঙ্গের মানুষের দাবি দাওয়া শোনা হচ্ছে। অন্যদিকে একই সফরে রাজনৈতিক উত্তাপও বাড়ালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আজ উত্তরবঙ্গ যে রয়েছে সেখানে উত্তরকন্যা, সেখানে যে বৈঠক ছিল সেখানে উপস্থিত হয়েছেন একেবারেই রাজ্যের নব দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং সেখানে গিয়েই কিন্তু তিনি যে প্রি বাজেট যে বিষয়টি, যে বাজেটের কি হতে চলেছে এবং বাজেট পেশ হতে চলেছে, যে 8 মাসের বাজেট পেশ হতে চলেছে, সেখানে উত্তরবঙ্গের যে সাধারণ মানুষ রয়েছে তাদের কি চাহিদা, তাদের কি প্রত্যাশা, সেই বিষয় কিন্তু জানতেই সেখানে উপস্থিত হয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ উপস্থিত হয়েছিলেন এবং উত্তরবঙ্গ সফরেই একেবারেই যে বাজেটের যে প্রি বাজেট প্ল্যানিং সেটা কিন্তু শুরু হলো উত্তরবঙ্গ থেকে। কারণ বারবার অভিযোগ উঠত যে উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গ বঞ্চনার শিকার, কিন্তু এবারের ছবিটা আলাদা। একেবারে উত্তরবঙ্গ থেকেই কিন্তু শুরু হলো নতুন অর্থনৈতিক সমীকরণের খোঁজ এবং রাজ্য বাজেটের আগেই কার্যত শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি সেখানে পৌঁছেছেন এবং তিনি একেবারে সরাসরি জানিয়েছেন যে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ মাথায় রেখেই উত্তরবঙ্গের মানুষের দাবি দেওয়া শোনা হচ্ছে। জিনিসটাকে দেখছি না, এটা একটা সিরিয়াস প্রশাসনিক এক্সারসাইজ। আমরা এটাকে 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে, এটা পুরো ফুল ইয়ার না, আপনারা জানেন। তাছাড়া আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও আপনারা সবাই সচেতন, সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন। সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন, একটা ছবি দেখে ওটার ভিত্তি করে। আমরা আরো বিস্তারিত জানবো যে আজকে কি কি আলোচনা হয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, আজ উত্তরবঙ্গে একেবারে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের নব দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং এই মুহূর্তের কি আপডেট, তুমি কি কি জানতে পারছো, আলোচনায় কোন কোন বিষয় উঠে এলো? দেখো, গতকালই রাজ্যের মন্ত্রীদের সমস্ত দপ্তর বন্টন হয়েছে এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত এবং তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে আজ কিন্তু তিনি এসে পৌঁছেছেন শিলিগুড়িতে এবং শিলিগুড়ির উত্তরকন্যায় আজ আগামী যে 20 তারিখ যে বাজেট রয়েছে, রাজ্য বাজেট, সেই বাজেট নিয়ে উত্তরবঙ্গের মানুষ, মূলত উত্তরবঙ্গের চা থেকে পর্যটন, বাণিজ্য মহল কি চাইছেন উত্তরবঙ্গের মানুষ তা নিয়ে একটি প্রি বৈঠক করলেন। মূলত এখান থেকে উত্তরবঙ্গের মানুষের চাহিদা তিনি বোঝার চেষ্টা করলেন। দেখো, বারবার যেটা বিজেপি ক্ষমতায় আসাকে বারবার অভিযোগ তুলতেন উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, উত্তরবঙ্গ বঞ্চিত, কারণ রাজ্য বাজেটে যেটা উত্তরবঙ্গের জন্য বরাদ্দ হতো তার চেয়ে অনেক বেশি বরাদ্দ হতো মাদ্রাসায়
এবং সেই মাদ্রাসা শিক্ষার যে বাজেট তার উত্তরবঙ্গের উন্নয়নের বাজেটের থেকে অনেকটাই বেশি। সেই যে একটা বৈষম্য ছিল, উত্তরবঙ্গকে বারবার বঞ্চনা, উত্তরবঙ্গে বারবার এক চক্কর এড়িয়ে চলা, সেই যে অভিযোগ, সেই অভিযোগকে কার্যত ঘোচাতেই কিন্তু যে বর্তমান যে সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান যে সরকার, সেই সরকার চাইছে যাতে উত্তরবঙ্গকে বেশি করে প্রাধান্য দেওয়া যায় এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আজকে কিন্তু মূলত উত্তরবঙ্গের বিভিন্ন যে স্টেক হোল্ডার যেটা বলা হয়, পর্যটন থেকে শুরু করে চা শিল্প মহল, বিভিন্ন মহলের প্রতিনিধিদের সাথে তারা মন্ত্রী বৈঠক করলেন এবং সেখানে বিভিন্ন বিষয় উঠে এলো। যেটা দেখো, একটা বিষয় যেটা জানতে পেরেছি, উত্তরবঙ্গে জিএসটি অ্যাপিল ট্রাইব্যুনাল যাতে একটা করা হয় তার দাবি তোলা হয়, কারণ এখানে কোনো আলাদা অ্যাপিলেট ট্রাইব্যুনাল নেই, যার ফলে যে কোনো ধরনের জিএসটি সমস্যার জন্য কলকাতায় ছুটতে হয় ব্যবসায়ী মহলকে এবং এতে কিন্তু একটা ব্যবসায়িক যে কাজ তাতে কিন্তু একটা বড় রকম হ্যাম্পার হতো। সেই সমস্যাটা যাতে মেটানো যায় এই অ্যাপিলেট ট্রাইব্যুনালের মাধ্যমে, সেইটা যাতে এখানে করা হয় তার দাবি যেমন জানানো হয়েছে। তেমনি উত্তরবঙ্গের দেখো একটা বড় অংশ, অর্থাৎ উত্তরবঙ্গের শিল্পের একটা মেরুদণ্ড বলা হয় চা শিল্পকে। সেই চা শিল্প দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিভিন্ন মহল থেকে বারবার দাবি উঠছে উত্তরবঙ্গে চা শিল্পের জন্য আলাদা করে প্যাকেজ দেওয়ার। সেই দাবিও কিন্তু আজকে যেটা বৈঠকে মন্ত্রীর কাছে তুলে ধরেছেন চা শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। এছাড়াও মালদা থেকে যে সমস্ত শিল্প বিভিন্ন প্রতিনিধিরা এসেছেন, বিভিন্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, তারা বিভিন্ন দাবি তুলেছেন। মালদার আম যেমন জনপ্রিয়, বিশ্বের দরবারে যেমন জনপ্রিয়, কিন্তু মালদায় এখানে দীর্ঘদিন ধরে এখানে কোনো আলাদা কোনো হাট নেই। সেই মালদার আমের একটা হাট যাতে আলাদা করে তৈরি করা হয়, প্যাকিং শিল্প সেটা তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, তার একটা যেন আলাদা করে তৈরি করা হয়। এছাড়া প্রসেসিং ইউনিট সেটাও আলাদা করে যেন তৈরি করার জন্য বাজেটে এবার বরাদ্দ করা হয়, সেই দাবি তোলা হয়। এছাড়াও কিন্তু যখন পর্যটন ক্ষেত্রেও কিন্তু বিশেষ দাবি জানানো হয়েছে ব্যবসার ক্ষেত্রে যে আগামী দিনের নতুন দিশা দেখাতে চলেছে এই সরকার, এবং সেক্ষেত্রে চা শিল্প এবং অন্যান্য যে যারা স্টেক হোল্ডার তুমি যেমনটা বললে তারা তাদের দাবি দাওয়া রাখেন এবং একেবারে আমাদের নজর থাকবে বাজেটে যে কতটা তাদের কথা শোনা হলো এবং এই প্রি বাজেট কতটা সাফল্য সেটা কিন্তু বাজেটেই দেখা যাবে। তবে আপাতত ধন্যবাদ জয়দীপ। মহানগর টপে এবার আমরা একেবারে নজর রাখবো অসমের দিকে শিলচরে, সেখানে কি চলছে সেই ছবি আমরা দেখাবো। যে খবর উঠে আসছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন 2.0 মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে দুজন মন্ত্রী স্থান পাওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার। দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা, সড়ক পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, জল নিকাশি ব্যবস্থা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে উন্নয়নের দাবি জানিয়ে আসছেন বরাকবাসীরা, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা নতুন দুই মন্ত্রী বরাক উপত্যকার অসম্পূর্ণ প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা সমস্যা দূরীকরণ, উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিতকরণ, রাস্তা এবং সেতুর মনোন্নয়ন এবং শিল্প ও বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উপর জোর দেওয়া যে প্রধান প্রত্যাশা, সেগুলি কিন্তু উঠে আসছে রাঙ্গিরখাড়ি থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত সড়কটির দ্রুত সংস্কার। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা, সেই ছবি আমরা দেখাচ্ছি। একেবারে কিন্তু গর্ত হয়ে গিয়েছে রাস্তায় এবং সাধারণ মানুষের একটা সাধারণ চাহিদা থাকে যে রাস্তাঘাট যাতে উন্নয়ন হয় এবং একেবারে সর্বোপরি পরিকাঠামোর উন্নয়ন। একেবারে বরাকের বিভিন্ন যারা স্থানীয়রা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমাদের রিপোর্টার কথা বলেছেন এবং সেখানে তাদের কি চাহিদা সেই চাহিদা তারা শুনেছেন এবং তারা কি ঠিক বলছেন, তাদের কি কি চাহিদা শুনে নেব। Well, I would like to congratulate them to become the ministers from this valley, and we are very happy that already our previous minister Kaushik Rai sir also got the cabinet charges, and Krishnendu Pal sir also, and he is in charge of Barak Valley. So we have got an expectation. First and foremost, our road should be, it should make it all right, because it is very difficult to travel from Ramnagar to Medical College. আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের বরাক উপত্যকা থেকে দুজন মন্ত্রিত্ব পেয়েছেন, মাননীয় কৌশিক রায় মহাশয় এবং মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়। আমরা আশা করছি যে উন্নয়ন হবে এবং বরাকের উন্নতিই হলো আমাদের কাছে সবচেয়ে বড় আশা। রাস্তাঘাট হবে, কর্মসংস্থান হবে, যাতে এখানে ছেলেরা মেয়েরা এখানেই যাতে কর্মসংস্থানটা হয়ে যায়, সেটাই আমরা আশা করছি। কাছাড়বাসী তো অনেক বেশি আশাবাদী যে আমাদের যারা পেয়েছেন ওনারা রাস্তাঘাট আমাদের ভালো করে দেবেন। তারপর আপনার গুয়াহাটি শিলচরে যে রাস্তাঘাট আছে ওইটাকে ভালো করার আমরা
আশাবাদী ওটার জন্য, কারণ কি ওটা রাস্তা খারাপ হলে জিনিসপত্রের দাম বাড়ে, আমাদের সাধারণ যে লোকজন আছেন তাদের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়, মানে টাকা পয়সা অনেক বেশি লাগে তখন জিনিসপত্রের দাম বেড়ে গেলে। তারপরে এয়ারপোর্ট ফ্লাইটের ভাড়া বেড়ে যায়, অনেক কিছু হয়ে যায়, এগুলো কি সাধারণ মানুষের পক্ষে এই সময় মানে চালিয়ে নিতে অনেক কষ্ট হয়। তাহলে আমরা এইটাই আশা করছি যে আগামীতে যারা মানে আমাদের রিপ্রেজেন্ট করে যাচ্ছেন ওনারা একটু আমাদের মানে সবের মানে এই শিলচরবাসী এবং কাছাড়বাসী বরাক ভ্যালির রাস্তাঘাটটা মানে প্রথমটা এটা আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। এবং বিক্রম, তুমি আজ যে রিপোর্ট তুলে ধরেছো সেখানকার সাধারণ মানুষের কি কি প্রত্যাশা রয়েছে, তাদের ঠিক কি কি প্রত্যাশা, কারণ দুই মন্ত্রী বরাক উপত্যকা থেকে। হ্যাঁ দেখো রূপালী, এই ইলেকশনের যে মেইন ইস্যু মুদ্দা বা যাই বলো সেটা ছিল উন্নয়ন এবং কর্মসংস্থান, রাস্তা, কানেক্টিভিটি, এই সবগুলোকে নিয়ে ঘিরেই কিন্তু ইলেকশনের এবার হয়েছিল, আর মানুষ তার জন্যই ভোট দিয়েছেন। এবং হিমন্ত বিশ্ব শর্মা সরকার 2.0 মধ্যে মন্ত্রিত্বর মধ্যে যে স্থান পেয়েছেন কাছাড়ের দুই মন্ত্রী, তাদেরকে নিয়েও কিন্তু অনেক আশা প্রত্যাশা রয়েছে বরাকবাসী, কাছাড় জেলা, শিলচরের মানুষেরও। তাদের প্রথম মূল দাবিগুলো হলো, দেখো, রাস্তা, যোগাযোগ ব্যবস্থা। কেন কি বছরের 6 মাসই যে রাস্তাটা থাকে মেঘালয়ের উপর দিয়ে যে রাস্তাটা যায় গুয়াহাটির জন্য, সেটা এই ধসে বা বর্ষার ফলে বন্ধ হয়ে যায়। আমরা দেখেছি আজকেও বন্ধ, কালকেও বন্ধ পড়ে যায়, যার ফলে ট্রেন ফ্লাইট ফেয়ার গুলো বেড়ে যায়। তার ফলে বর্ষা মরশুম থাকে, রাস্তাঘাট অবস্থা খারাপ হয়ে যায়। ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য মেইন ইস্যু যেটা আছে, ড্রেনেজ সিস্টেম যেটা কাজ শুরু হয়েছে এটা খুব স্লো পজিশনে চলছে এখন, যেটা তাড়াতাড়ি নিষ্কাশন হলে তাহলে জলগুলো বেরোতে পারবে, রাস্তায় জল জমবে না। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো গিয়ে রেল লাইন যে কানেক্টিভিটি। রেল এখন যখন শুকনার মৌসুম থাকে তখন ভালো করে চলে, যেই বৃষ্টির মৌসুম বা বর্ষার মৌসুম আসে তখন কিন্তু বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়, এটা নিয়েও বন্ধ হয়ে যেত। এই যে কানেক্টিভিটিটা, সেই কানেক্টিভিটিকে যেন তাড়াতাড়ি ঠিকঠাক করা হয়। এবং সাথে সাথে যে স্বরাষ্ট্র পথ, যেটা ডিমা হাসাও হয়ে গিয়ে স্বরাষ্ট্র পথ যেটা নির্মাণ কাজ চলছে, যেটা বলা হচ্ছে আরো 30% রয়ে গেছে, অনেক বছর থেকে এই কাজটা বাকি, এটাকে যদি তাড়াতাড়ি করা হয় সেটাই মানুষের আশা। থার্ড পয়েন্টে আসি, ড্রেনেজের পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো গিয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মেডিকেল কলেজের যে রাস্তাটা রাঙ্গেরখাড়ির থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে রাঙ্গেরখাড়ির ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে মেডিকেল কলেজ যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মানুষ ওখানে যেমন নিজের জায়গাও দিয়েছে। আমাদের সাথে কথা বলতে মহিলা, উনি বলেছেন এক কাঠা জায়গা উনি ছেড়ে দিয়েছেন রাস্তা বড় করার জন্য, কিন্তু এই জায়গা ছেড়ে দেওয়ার পর, বিল্ডিং ভাঙার পরও রাস্তার কাজ হচ্ছে না। ওখানে এমনও হয়, মানুষ তো অনেক পরের কথা, যারা পেশেন্ট থাকে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারছে না এই সাইডে। বিক্রম, তুমি যেমনটা বলছিলে যে বিভিন্ন দাবি দাওয়া রয়েছে, তার মধ্যে অন্যতম এই যে সড়কের অবস্থা, সেই অবস্থার উন্নয়ন, স্বাস্থ্য এবং অন্যদিকে রেল, সমস্ত মিলিয়ে এবার আমাদের নজর থাকবে সেদিকে যে কতটা তাদের আশা পূর্ণ হয়। তবে আপাতত ধন্যবাদ বিক্রম। এবার আমরা যাব একেবারে ত্রিপুরায়। ত্রিপুরার রাজভবনে এই হ্যাচারি বিপ্লব, হাঁস মুরগি পালনে নতুন স্বপ্ন ত্রিপুরা। এবং এই স্বপ্ন কোথায় বুনছেন জানেন? ত্রিপুরার রাজভবন। সেখানে এবার প্রশাসনিক কেন্দ্রের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে ক্ষুদ্র হ্যাচারি কেন্দ্র। রাজ্যপাল ইন্দ্রসেনা রেতিনালু রাজভবনে স্থাপিত ইনকিউবেটরে ফুটনো হাঁস এবং মুরগির বাচ্চা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্র চাষীদের হাতে তুলে দেন। তার মতে হাঁস পালন কম খরচে লাভজনক আয়ের পথ খুলে দিতে পারে গ্রামীণ পরিবারের জন্য, এবং সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহারে ত্রিপুরার ভবিষ্যতে দেশের অন্যতম হাঁস উৎপাদনকারী রাজ্যে পরিণত হতে পারে বলেও আশাবাদী তিনি। আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে এই খবর সম্পর্কে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, আজকে যে আমরা ছবিটা দেখলাম রাজভবনে, সেখানে কোনো প্রশাসনিক বৈঠক হচ্ছে না, সেখানে কোনো প্রশাসনিক নয়, বরং একটা অন্য ছবি আমরা দেখলাম। সেখানে হাঁস যে প্রতিপালন রয়েছে সেই নিয়ে একটা বৈঠক হয়েছে এবং সেখানে একেবারে দায়িত্ব নিয়েছেন খোদ রাজ্যপাল। কি বলবে বিষয়টি নিয়ে? একেবারেই নতুন উদ্যোগ ত্রিপুরার। আগে যেটা রাজভবন ছিল, এখন লোকভবন, সেখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির ব্যক্তিগত উদ্যোগে কার্যত সেখানে রাজভবনে তোমাকে বলি যে হাঁস মুরগির বাচ্চা ফোটানোর একটা মেশিন সেখানে ইনস্টল করা হয়েছে এবং
তার মধ্য দিয়ে হাঁস মুরগির বাচ্চা ফোটানো হচ্ছে এবং গ্রামীণ এলাকার যে সমস্ত কৃষকরা রয়েছেন বা স্বসহায়ক গোষ্ঠীর যারা রয়েছেন তাদের হাতে সেই হাঁস মুরগি তিনি তুলে দিচ্ছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে যেমনটা তিনি তার বক্তব্যে উল্লেখও করেছেন যে উত্তর পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে তিনি উল্লেখ করেছেন যে ত্রিপুরাতে কিন্তু হাঁসের পালনের জন্য একটা উৎকর্ষ ওয়েদার রয়েছে, সেটাকে ব্যবহার করে ত্রিপুরার অর্থনীতিতে এই হাঁস পালন একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে এবং সেই লক্ষ্যে তিনি কাজ করছেন। প্রয়োজনে প্রশাসনের সংশ্লিষ্ট যারা রয়েছে এআরডিডি দপ্তর থেকে শুরু করে সবাইকে নিয়ে এই কাজে তিনি উদ্যোগী হয়েছেন। এটা নিঃসন্দেহে একটা নজিরবিহীন ঘটনা, কারণ আমরা সাধারণত কি দেখি, লোকভবনের রাজ্যপাল মূলত প্রশাসনিক কর্মসূচি বা নিয়ম রক্ষার বিভিন্ন কর্মসূচিতেই তারা কার্যত নিজেদের নিযুক্ত রাখেন। তার বাইরে গিয়ে ত্রিপুরার রাজ্যপাল যে উদ্যোগটা নিয়েছেন সেটা বিভিন্ন মহলেই কিন্তু প্রশংসা কুড়াচ্ছে এবং ত্রিপুরার সাধারণ গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য তার উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। একেবারে ভোপাল, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু নতুন উদ্যোগ এবং তার শুভারম্ভ একেবারে রাজভবনে, এবং এই যে গোটা উদ্যোগ সেই নিয়ে রাজ্যপাল কি বলেছেন শুনবো। प्रोग्राम तो है नहीं, लेकिन आप ये नहीं हमारे पास पानी ज़्यादा है अपने पास, तो डक्का जो है वो इजीएस्ट वे है कल्टीवेशन के लिए। फीड कम खाता है क्योंकि सुबह में छोड़ दिए तो वो बाहर जाके खा के आता है। अगर उसको कुछ कम है तो शाम में अगर दे दिए तो सुबह अंडे देता है, तो उसका डिसीजेस भी कम है और जल्दी इसका ये होता है। तो इसीलिए मैं इंसिस्ट करके नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग में भी पहली बार यही बोला है कि इसको एडवांटेज लेना है के लिए। मगर हैचरी के बारे में पहले मिशन का प्रॉब्लम था, बड़ा मिशन इधर का 7000 का ऐसा वेटरनरी कॉलेज में है, मगर छोटा मिशन पहले नहीं मिला था। अभी छोटा मिशन मिलने के बाद इसको एडवांटेज लेना है और त्रिपुरा जरूर आगे एक डक यील्डिंग स्टेट होगा, ये मेरा विश्वास है। बहुत बहुत धन्यवाद कुमो যে আমরার গরিবের লাগিয়া মানে যে একটা ভালো একটা ব্যবস্থা করিয়া দিছে আমরারে, এটা সবচেয়ে ভালো আমরা লাগে অনেক উপকার। মানে হাঁসের ডিম ফোটানি, এরপরে মুরগির ডিম ফোটানি মেশিনটা দেওয়ার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের গভর্নর স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপরে মানে আমি যে এই সুযোগটা পাইছি, অ্যাকচুয়ালি আমি আগে কোনো কিছু করতাম না, বাড়িতে এমনি সাধারণত মহিলা বয়ে থাকতো। এরপরে মহানগর টপ আজ এ পর্যন্ত। আর অন্যান্য খবরে আপডেট পেতে অবশ্যই নজর রাখুন নিউজ লাইভ বাংলায়।